কড়াইল বস্তিতে বারবার আগুন লাগলেও কারণ অজানা বাসিন্দাদের। লিবিয়ার মাফিয়াদের হাতে জিম্মি মাদারীপুরের অর্ধশত যুবক, 10 কোটি মুক্তিপণ দিলেও মেলেনি মুক্তি। এবং সারা দেশে জেঁকে বসছে শীত, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের 21 সংবাদে, সাথে আছি আমি ফারজানা নির্জনা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। 11তম D8 সম্মেলনে যোগ দিতে মিশরের রাজধানী কায়রোতে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা। সেখানে মালয়েশিয়ার মন্ত্রী ডক্টর জামব্রি আব্দুল কাদিরের সঙ্গে মতবিনিময়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, মিয়ানমারের রাখাইনে সহিংসতার প্রেক্ষাপটে গত কয়েক মাসে 80,000-এর বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, রোহিঙ্গা সংকট নিরসন ও আসিয়ানে বাংলাদেশের অন্তর্ভুক্তি সহ বিভিন্ন বিষয়ে মালয়েশিয়ার সহায়তা অব্যাহত রাখার বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। মানিক শিকদারের রিপোর্ট। বুধবার স্থানীয় সময় সকাল 11টায় মিশরের কায়রোয় পৌঁছান প্রধান উপদেষ্টা। বিমানবন্দরে তাকে স্বাগত জানান মিশরের পাবলিক বিজনেস সেক্টর মন্ত্রী মোহাম্মদ শিমি। এরপর কায়রোতে হোটেল সেন্ট রেজিসে মালয়েশিয়ার উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রীর সাথে মতবিনিময় করেন ডক্টর ইউনুস। এ সময় মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশিদের কাজের সুযোগ, রোহিঙ্গা সংকট এবং আসিয়ানে বাংলাদেশের সম্ভাব্য যোগদানের বিষয় নিয়ে আলোচনা হয়। রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে কথা হয়, আমাদের ইলেকশনের টাইমলাইন নিয়ে উনি ওদেরকে একটু কথাবার্তা বলেন। এছাড়া আমরা কোথায় কোথায় আমাদের তাদের সাথে জোরদার সম্পর্ক করতে পারি সেই সমস্ত বিষয় নিয়ে আলাপ হয়। এই সম্মেলনে বাংলাদেশ ছাড়াও আরও কয়েকটি দেশের সরকার প্রধান যোগ দেবেন। সাইডলাইন বৈঠকে বাংলাদেশের পোশাক খাতের জন্য নতুন শ্রমবাজার ও শ্রমশক্তি রপ্তানি নিয়ে আলোচনা হবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। রিচ ন্যাশনের দিকে তার কি যাচ্ছে, ঠিক তেমনি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া অনেক ওদের গ্রোথ অনেক হাই এবং এরা দে ক্যান বি ভেরি গুড বাংলাদেশের জন্য বিজনেস ট্রেডের পার্টনার হতে পারে। আমরা তো ট্র্যাডিশনালি আমাদের ফোকাস ছিল অলওয়েজ হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন নেশন বা ইউএস বা জাপান, তা আমরা এখন আসলে নতুন মার্কেট খোঁজারও তো একটা চেষ্টা আছে। D8 বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্কের মধ্যে পারস্পরিক উন্নয়ন সহযোগিতায় প্রতিষ্ঠিত একটি সংস্থা। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। আগুনের নিত্য ঝুঁকি নিয়েই বসবাস করছেন রাজধানীর কড়াইল বস্তির মানুষ। বারবার এখানের বাসিন্দারা আগুনে ক্ষতিগ্রস্ত হলেও আগুন লাগার কারণ তাদের কাছে অজানা। কড়াইল বস্তির বেশিরভাগই গার্মেন্টস শ্রমিক ও নিম্ন আয়ের মানুষ। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। এ যেন আগুনের মধ্যে বসবাস। সামান্য উপার্জনের সঞ্চয় দিয়ে তিলে তিলে গড়ে তোলা সংসার বারবার আগুনের লেলিহান শিখায় ছাই হয়ে উড়ে যায়। চোখের সামনে নিজের শেষ সম্বলটুকু পুড়তে দেখেও নির্বিকার দাঁড়িয়ে থাকতে হয় তাদের। কেউই নাই তো বাদ, খালি আমরা দুইটা মহিলা আর একটা পুরুষ, খালি মায়েদের দাও দাও করে চলে গেছে গা। মাল আছিল, আমরা 2-3 লাখ টাকার মাল আছিল, ক্যাশ তো বিল আছিল, সব আমি দোকানদারি করি না, ক্যাশ তো বিল আছিল, সবগুলো ফিরে আছে। কিছু বাইর করবো ওই সুযোগটা আমাদের নাই, খালি পোলা পাইন না কোনো রকম যান বাঁচাই গেছি। এ নিয়ে চলতি বছরে 3 বার আগুন লাগলো কড়াইল বস্তিতে। আর গেল 1 দশকে 15-12-এরও বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এখানে। সাবধানতা, রান্না করতে পারে না, গ্যাসের জন্য আগুন লাগে, বা অনেকের রুমে সিলিন্ডার বাস্ট হয়ে যায়। এরকম টঙ্গে এই জায়গায় 2 তলায় নিচে আগুন আছে, পরে সেকেন্ডে আপনার আগুনটা সরে গেল গা, এটার সময় আগুনে গিয়ে এখন আমার পোলারে বিচ্ছে বাইতেছি না ভাই। কইতে আগুন আইয়া বসছে হেই বাইত তাই আমার হেই বাড়ি সাপ করে ঘুরে গেছে। খালি একটা সেলার পকেটে টাকা পাইছে, আর অন্য লোক আসলো না ভাই, অন্য লোকজন আয় ঢুকছে, আমরা তো কেউ ছিলাম না বাসায়। ঘনবসতি হওয়ায় সামান্য আগুন অনেক সময় বড় আকার নেয়, সঙ্গে নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় দ্রুত আগুন ছড়িয়েও যায়। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।
মাদারীপুরে অর্ধশতাধিক যুবককে ইতালি নেয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে মাফিয়ার কাছে বিক্রি করার অভিযোগ উঠেছে খালেদা আক্তারের বিরুদ্ধে। আর এসব পরিবারের কাছ থেকে মুক্তিপণ হিসেবে হাতে নিয়েছে প্রায় 10 কোটি টাকা। বিএনপির পোস্টার টানিয়ে নিজেকে দলটির নেতা পরিচয় দিয়ে দাপট দেখাচ্ছেন, আর অভিযোগ পাওয়ার অপেক্ষায় বসে আছে পুলিশ। মাদারীপুর প্রতিনিধি নজরুল ইসলাম পলাশের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। মাদারীপুরের রাজৌর উপজেলার মজুমদারকান্দির রুমান হালদার 1 বছর আগে ভাগ্য বদলের আশায় 12 লাখ টাকায় স্পন্সর ভিসায় ইতালি যাওয়ার চুক্তি হয় দালাল খালেদার সাথে। এরপর লিবিয়ায় নিয়ে বিক্রি করে দেয় মাফিয়ার কাছে। পরে আরও 20 লাখ টাকার জন্য চালানো হয় নির্যাতন। 17 লক্ষ টাকা সহ বসত ঘরটুকু খালেদাকে লিখে দিয়েও রুমানকে মুক্ত করতে পারেনি পরিবার। রুমানের সাথে যোগাযোগও বন্ধ হয়ে গেছে পরিবারের। বেঁচে আছে না মরে গেছে তাও জানে না পরিবার। শুধু রুমান হাওলাদার নয়, ইমরান আলী শেখ, জিহাদ ফকির সহ অবৈধ পথে ইতালি যাবার সময় লিবিয়ার মাফিয়াদের হাতে জিম্মি মাদারীপুরের আমগ্রাম এলাকার অর্ধশত যুবক। অভিযুক্ত খালেদা আক্তার চক্রের শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা। 12 লক্ষ টাকা দেওয়ার পরই এখন লিবিয়ার তো কি করছে কইতারি পাচার করিয়া দিচ্ছে না কি করছে। আমার ছেলের আজকে 1 বছর 1 মাস হয়ে যায়। যা কিছু আসলে সম্পদ সব বিক্রি করছি। কৃষি ব্যাংকের থেকে লোন নিছি, কর্মসংস্থান ব্যাংকের থেকে লোন নিছি। এখন আমার পান নিচে কোনো মাটি নেই। আমার সন্তানের জন্য আমি আমার বাড়ি ঘর আমি লেখে তারে দিয়ে দিলাম। 15 লাখ টাকা দিছি। তারপরে কয় কি গেম দুম, গেমের কথা কিনে আমি 11 লাখ টাকা দিছি। মোট আমি 44 লাখ টাকা দিছি। আমাদের বসত বাড়ি তার নামে লিখে দিয়েছে, শান্তু শেখ তার নামে লিখে দেওয়া লাগছে। তারপর আবার টাকা দাবি করে আমরা বলছি আমার স্বামীকে বাংলাদেশ নিয়ে এসে তার জন্য তার আবার এক্সট্রা নিয়েছে। প্রথমত 18 লাখ টাকা দিছে, দেওয়ার পরে তারা নিছে, মানে ঢাকায় নিছে এম্বাসিতে। নেওয়ার পরে ওইখান থেকে তারা মানে লিভে নিয়ে গেছে। মানব পাচারের কথা স্বীকার করলেও দায় স্বীকার করতে নারাজ খালেদা। জীবন মরণে ঝুঁকি রেখে যে নিচে বলছে সবকিছু মানে ধরা পড়া দেখতে পারবো, কিন্তু আল্লাহ বিপদ দিলে তার কারো কিছু করার থাকবে না। সে যে খারাপ কাজ করছে সেটা বলতে পারবো না, সে এই এলাকার অনেক মানুষজন নিছে। পুলিশ জানিয়েছে ভুক্তভোগী 3 পরিবার আদালতে মামলা করেছেন। তাদের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। মানব পাচার সংশ্লিষ্ট যে কোনো অভিযোগ আমরা পেলে সাথে সাথে এই বিষয়ে আইন পন্থায় আমরা তদন্ত করব, প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে থাকি। আইনজীবীরা বলছেন মানব পাচার শাস্তিযোগ্য অপরাধ। মানব পাচারের সাথে জড়িত যারা, তারা টাকার জন্য, মুক্তিপণ জন্য তাদেরকে নির্যাতন করে, আটকে রাখে, কোনো কোনো সময় নির্যাতন করে তাকে হত্যা করে ফেলে। দালাল চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে মানব পাচার বন্ধের দাবি মাদারীপুরবাসীর। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দেশের কয়েক জেলায় আজও বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। তাপমাত্রা কমছে অন্যান্য জেলাতেও। ঠান্ডা ও কুয়াশায় বিপাকে পড়েছে ছিন্নমূল ও দিনমজুররা। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। এদিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 8.8 ডিগ্রি সেলসিয়াস। প্রতিনিধিদের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। কয়েকদিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বইছে পঞ্চগড়ে। তীব্র ঠান্ডা ও কুয়াশায় স্থবির হয়ে পড়েছে চুয়াডাঙ্গার জনজীবন। দিনমজুর ও শ্রমজীবী মানুষকে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। ছিন্নমূল মানুষেরা খড়কুটোয় আগুন জ্বালিয়ে শীত নিবারণ করেন। প্রচুর শীত, এই শীতে সকালবেলা বাড়িতে বেড়ানো খুব দুষ্কার। গাড়ি চালাতে খুব অসুবিধা হচ্ছে। আমি খুব গাড়ি চালাচ্ছি, এখন না চালালে আমাদের সংসার তো চালাতে হবে। আবহাওয়া অফিস জানায় তাপমাত্রা বাড়লেও কমেনি শীতের তীব্রতা। শীত বাড়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বাড়ছে শিশু ও নবজাতক রোগীর সংখ্যা। শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে শিশুরা। 60 শয্যার বিপরীতে বর্তমানে ভর্তি আছে 280 জন শিশু, আর 50 শয্যার নবজাতক ওয়ার্ডে ভর্তি আছে 150 জন। এদিকে গাইবান্ধায় শীতের তীব্রতা কিছুটা কমেছে, তবে শীত কমলেও বিকেল থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ছেয়ে যায় গাইবান্ধার তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্র নদীর চরাঞ্চল ও তার আশপাশের এলাকা। যানবাহন কম চলাচল করে, কাজে যেতে বেগ পেতে হচ্ছে শ্রমজীবী মানুষের। নওগাঁয় দিন দিন বাড়ছে শীতের প্রকোপ। এতে স্থবির হয়ে পড়েছে এই অঞ্চলের মানুষের জনজীবন। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।
দর্শক, নিচ্ছে একটি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকবে। নাটোরে বাণিজ্যিকভাবে হচ্ছে ভেষজ রোজেলা চাষ, দিন দিন বাড়ছে চাহিদা। আবারও আমন্ত্রণ ২১ সংবাদে। নাটোরের লক্ষ্মীপুরের কাঁঠালবাড়িয়া গ্রামে বাণিজ্যিকভাবে আবাদ হচ্ছে ভেষজ রোজেলা চা। এটি লাভজনক হওয়ায় কদরও বেড়েছে। ২০১৯ সালে ঔষধি গুণে ভরা এই চায়ের বাণিজ্যিক চাষ শুরু করেন শহীদুল ইসলাম। চাহিদা বাড়ায় প্যাকেটজাত চা অনলাইনেও বিক্রি করছেন। নাটোর প্রতিনিধি নবিউর রহমান পিপলুর তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ঔষধি গ্রাম খ্যাত কাঁঠালবাড়িয়ার ভেষজ চাষী শহীদুল রোজেলা চাষ করেন। শুরুর দিকে আপ্যায়নের মাধ্যমে এর গুণ সম্পর্কে প্রচার করতে থাকেন তিনি। গত বছর ৬ বিঘা করছিলাম, তাও আমার ১ মাস আগে আমার রোজেলা শেষ। তো এবছর ১০ বিঘা আমার নিজস্ব আছে, আরো ৩-৪ জনে অল্প কিছু কিছু করাইছি। আমার বাবা রোজেলা চায়ের প্রথম বাণিজ্যিকভাবে চাষ উদ্ভাবন শুরু করে। এরপর থেকে এটার চাহিদা দিন দিন মোটামুটি সব দিক থেকে অনেক ভালো চলতেছে। স্থানীয়ভাবে এর নাম চুকাই বা চুকুর বা টক ফল, যা ইংরেজিতে রোজেলা নামে পরিচিত। এর চারাগাছ থেকে কলি নিয়ে বীজ ফেলে পাপড়ি ধুয়ে সেদ্ধ করে শুকিয়ে বিক্রি করা হয়। রোজেলার চাষ বেড়ে যাওয়ায় স্থানীয় নারী পুরুষের কর্মসংস্থান হয়েছে। রোজেলা চা আসার পরে আমরা একটা কর্মস্থল খুঁজে পেয়েছি। রোজেলা চা আসার পর থেকে মনে করেন যে আমরা কাজকাম করি। রোজেলা চা দিয়ে আমরা অনেকেই কাজকর্ম করি। এছাড়া এখন অনেকেই রোজেলা চাষ করছেন। এই চায়ের চাহিদা বেশির জন্য আমি ১০-২০ জন করছি। এই চা খায় অনেকেই লাভবান হচ্ছে, উপকারিত হচ্ছে। এদিকে রোজেলা চা পানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ও হৃদরোগের ঝুঁকি কমায়। এছাড়া উচ্চ রক্তচাপ, রক্তের তারল্য সংকট, রক্তের অতিরিক্ত কোলেস্টেরল, ডায়াবেটিসের মতো প্রাণঘাতী রোগের চিকিৎসায় সমাদৃত বলে জানান চিকিৎসকেরা। এই যে ওষুধে চা পানের সাথে সাথে আমাদের ইমিউন সিস্টেম, যেটা রোগ আমাদের নিয়ন্ত্রণের যে সিস্টেমটা, সেই ক্ষমতাটা বৃদ্ধি পাবে। জেলা কৃষি কর্মকর্তা জানান, শহীদুলকে সার্বিক সহযোগিতা করার পাশাপাশি অন্য কৃষকদেরও রোজেলা চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে। উনি এখানে বাজারে সরবরাহ করছেন, বিভিন্ন উদ্যোক্তার কাছে এটাই নিয়ে যাচ্ছেন। আমরা চাচ্ছি এই রোজেলা যাতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এটা ছড়িয়ে পড়ে, এই জন্য আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কাজ করে যাচ্ছি। বনশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। দুর্নীতিগ্রস্ত ভঙ্গুর অর্থনীতির চাকা ঘুরছে। অন্তর্বর্তী সরকারের ৪ মাসে ক্রমশ উন্নতির দিকে রেমিটান্স প্রবাহ। তারল্য সংকটে থাকা ব্যাংকগুলো সচল করতে সরকারের উদ্যোগ প্রশংসনীয় বলছেন অর্থনীতিবিদরা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের বিশেষ উদ্যোগের তাগিদ দিয়েছেন তারা। মানিক শিকদারের রিপোর্ট। হাসিনার ১৫ বছরের দুর্নীতি, স্বজনপ্রীতি আর অবাধে অর্থ পাচারে দেশের অর্থনীতি বিপর্যস্ত। ঘুণে ধরা অর্থনীতির ভঙ্গুর দশায় আশঙ্কাজনকভাবে কমেছে রিজার্ভ। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের বড় চ্যালেঞ্জ ছিল অর্থনীতির চাকা সচল করা। জুলাই পরবর্তীতে প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা দেশপ্রেমের অনন্য নিদর্শন দেখিয়েছেন, যার ফলে বেড়েছে রিজার্ভ। রপ্তানি আয়েও গতি ফিরেছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। ১৫ বছর আমরা দেখেছি ব্যাংকিং, এনার্জি, পাবলিক সেক্টর প্রজেক্টস, পাবলিক ইনভেস্টমেন্টস, এইগুলো বেশিরভাগ সময় সিদ্ধান্তগুলো হতো কোনো গোষ্ঠীকে বেনিফিট দেওয়ার জন্য বা দুর্নীতিকে মাথায় রেখে। সেটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে অগাস্টের ৫ তারিখ বা এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পরে। এটা আমি মনে করি সবচাইতে বড় অর্জন। ব্যাংক খাতের অসঙ্গতি দূর করতে নেওয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ। বাংলাদেশ ব্যাংক ২২,০০০ কোটি টাকা সরবরাহ করায় তারল্য সংকট অনেকটাই মোচন হয়েছে। বিশেষ করে যাদের তারল্যের ঘাটতি আছে যেসব প্রতিষ্ঠানের, সেখানে বাংলাদেশ ব্যাংক তারল্য সহায়তা দিয়েছে। প্রথমে তারা চেষ্টা করেছিল যে বাজার থেকেই টাকাটা তুলে দুর্বল ব্যাংকগুলোকে দেয়া গ্যারান্টি স্কিমের মাধ্যমে, কিন্তু সেগুলো মূলত খুব দুর্বল ব্যাংকগুলোকে টিকিয়ে রাখার জন্য। তখন সেটা ভালো না খারাপ সেটা আরেকটা ডিবেট, বাট হ্যাঁ, ব্যাংক বন্ধ হতে দেওয়া যাবে না এই মুহূর্তে, অর্থনীতির এই দুর্বল মুহূর্তে। তবে লাগামহীন নিত্যপণ্যের দাম, ডলারের দাম নিয়ন্ত্রণে না আসায় মূল্যস্ফীতি এখনো বড় চ্যালেঞ্জ। সেইগুলো সরবরাহ চেইনের সমস্যাগুলো, চাঁদাবাজি বন্ধ করা,
বাজার কারসাজি যারা করছেন তারা যেই পথে কারসাজিগুলি করছেন সেই পথগুলোকে বন্ধ করে দেয়া, ওই দিকেই জোর দিতে হবে বেশি, আর সরবরাহটা যাতে থাকে। 4 মাসে অন্যতম বড় সংকট কলকারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানে শ্রমিক অসন্তোষ ও সহিংসতা। এক্সপোর্টে এবং ম্যানুফ্যাকচারিং এবং এটার কারণে বিদেশি যে ইকোনমিক স্টেক হোল্ডার আছে তারা কিভাবে কি দেখছে বাংলাদেশে, সেই জায়গায় কিন্তু অনিশ্চয়তা সৃষ্টি হচ্ছে। সেই জায়গাটা আমার মনে হয় সরকারকে এখন সর্বোচ্চ নজর দিতে হবে। অর্থনীতির যে সুবাতাস বইতে শুরু করেছে তার সুফল পেতে আরও কিছুটা সময় লাগবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নভেম্বরে তো আমাদের প্রায় 26%-এর বেশি রেমিটেন্সের প্রবৃদ্ধি হয়েছে, গড়ে অন্তত $220 কোটি বেশি। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। কড়াইল বস্তিতে বারবার আগুন লাগলেও কারণ অজানা বাসিন্দাদের। লিবিয়ায় মাফিয়াদের হাতে জিম্মি মাদারীপুরের অর্ধশত যুবক, 10 কোটি মুক্তিপণ দিলেও মেলেনি মুক্তি। এবং সারা দেশে জেঁকে বসছে শীত, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।